হেদায়েতপুর এটা সেই জায়গা যেখানের চারিদিকে শুধু জাহান্নামের বাতাস। জালিমেরা নিরীহের উপর জুলুম করবে, এটা এই জাহান্নামের অলিখিত নিয়ম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ড্রামাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি বাংলাদেশি একটি ড্রামাটির নাম হচ্ছে ইন্দ্রজাল। তো বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। প্রথমে আমরা দেখতে পাই এক বৃদ্ধ লোক তার মালিকের কাছে টাকা চায় আর বলতে থাকে, গত সপ্তাহে টাকা চেয়েছি, টাকা দেন নাই, আর তাই আমার মেয়েকে চিকিৎসা করাতে পারি নাই, ডাক্তারের কাছে নিতে পারি নাই, যদি টাকাটা দিতেন। তখন মালিক বলে, তা তোর মেয়ের অসুখ কি, তোর মায়ের বয়স কত? তখন লোকটি বলে, মালিক 18। এটা শুনে মালিকের লোভ হয় মেয়েটির প্রতি, আর তখন সে বৃদ্ধ লোকটিকে বলতে থাকে, তোর মেয়ের তো ডাক্তারের কাছে যাইতে হবে না, কত লাগবে অন্য কিছু, তোর মায়ের তুই আমার কাছে রেখে যা, তুই টাকা দিয়ে কি করবি, ওর যা লাগবে আমি দিব, ওর সব কিছু দেখার দায়িত্ব আমার। মালিক তার একজন লোককে ইশারা করে মেয়েটিকে আনতে। মেয়েটির দিকে হাত বাড়াতেই একটা ইট এসে তাকে মাটিতে ফেলে দেয়। মালিক ভয় পায় এটা দেখে। আসলে ইটটা ছুটেছে এই নাটকের নায়ক। সে একটি ডায়লগ বলতে বলতে এন্ট্রি নেয়। ডায়লগটি হলো, শ্রমের বিনিময়ে হকের টাকা চাইছে, ওর মেয়ের দিকে চোখ দেবার সাহস দিছে তোর কোন বাপ হারামখোর। তখন মালিক বলে, বাপের হোটেলে খাইয়া বাপের উপর জবান চালাস, এটা বলেই শাকিল নামক একটি ছেলেকে ডাক দেয়, আর সে অস্ত্র নিয়ে অ্যাটাক করে নায়ক মানে হায়দারের উপর। আর একে একে সবাই আসে, শুরু হয় ফাইটিং দৃশ্য। ফাইটিং চলে অনেকক্ষণ। নায়ক একে একে সবাইকে মেরে কাবু করে দেয়। সবশেষে আসে মালিক, আর মালিক কেউ মেরে কাবু করে দেয়। তখন মালিক বলে, মনে করিস না পার পাইয়া যাবি, হিসাব কিন্তু তোলা রইল হায়দার। আমরা বুঝতে পারি নায়কের নাম হায়দার, আসল নাম নির্জন, আমাদের নির্জন ভাই। আর সেই বৃদ্ধ লোক ও তার মেয়ে রক্ষা পায় পিশাচ মালিকের হাত থেকে। আর সেই দিন থেকে শুরু হয় গল্পের নতুন মোড়। আর সেই মোড়ে মানুষ উঁচু আর নিচু জাতের বিভক্ত হয়, তবে মানুষ সবই এক, সবার রক্ত লাল, মানব জাতে বিভেদ শুধুই টাকার ইন্দ্রজাল। মূলত এ কারণকে ঘিরেই নাটকের নাম দেওয়া হয়েছে ইন্দ্রজাল। তারপরের দিন তারা 4 বন্ধু মিলে আড্ডা দিতেছিল। হঠাৎ এক বন্ধু বলল, কামালকে মারাটা কি ঠিক হয়েছে? ও কি বসে থাকবে? কামাল মানে মালিক। তখন হায়দার বলে, চুপ কর, ও যা পারে করুক না, ও কিছু করলে আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? তারপর আরেকজন বলে, ওদের কথায় পুরো হেদায়েতপুর চলে। হায়দার বলে, মফিজ চাচার দোষটা কি ছিল? তার মেয়ের গায়ে কেন হাত দিতে গেল? ও আবার সেম কাজটা করলে আবার মারবি। তোর বোনের গায়ে হাত দিলে কি তুই সেম কথাটাই বলতি? আর না হলে মরবো ভাই, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। তখন তিশা পিছন থেকে বলে, হ্যাঁ ঠিক বলছো, মরে যাও, তার আগে আমাকেও মেরে রেখে যাইও। আর সে সেখান থেকে চলে যায়। তখন হায়দার বলে, কিরে কখন আসছে ও? না, ও এমনিতেই নাচনেওয়ালি, তার উপর ঢোলের বাড়ি। এই থাক তোরা, এই বলে হায়দার সেখান থেকে চলে আসে এবং তিশার কাছে আসে। তিশাকে বলে, এই তুই কখন আসছিস? তিশা বলে, যখন থেকে মরার প্ল্যান করতেছো। হায়দার বলে, আরে ধুর, ওরা ভয় পাচ্ছিল তো তাই ওদেরকে বুঝাইতেছিলাম। তিশা বলে, তুমি কেন আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেলে? হায়দার বলে, তোর ভাই কি করছে শোনস নাই? তিশা বলে, আমার ভাই কি করেছে সেটা জানতে চাই না, কিন্তু তোমার এটা জানতে হবে যে সে আমার ভাই। তুমি কেন তাকে মারলা? তার গায়ে হাত তুললে কি তোমার সাথে আমার বিয়ে দিবে? তুই কি বলতে চাস তোর ভাই আর তার পোলাপান মিলে একটা মেয়ের গায়ে হাত দিবে, তাদের যা ইচ্ছা করবে, আমি কি চুপ করে বসে থাকবো? তখন তিশা বলে, দোষটা তো তোমার না, দোষটা আমার কপালে। না আমি আমার ফ্যামিলিতে কিছু বলতে পারি না তোমাকে, যা ইচ্ছা করো, মরে গেলে বুঝবা। এটা বলে নায়িকা মানে তিশা সেখান থেকে চলে যায়। তারপর একদিন রাতে হায়দারের বাবা হায়দারের মার কাছে টাকা চায় মদ খাবে বলে। তার বাবা বলে, টাকা দে, আমার খুব দরকার। তার মা বলতে থাকে, টাকা নাই তো, টাকা নাই। হায়দারের বাবা খালি টাকা চাইতেই থাকে আর তার মা না না করতে থাকে। বাট হায়দারের বাবা তা মানতে রাজি হয় না, আর বলে, তোর কাছে টাকা চাইলেই তো খালি নাই নাই করস। এটা বলে হায়দারের বাবা হায়দারের মাকে মারতে থাকে। আর এ সময় হঠাৎ হায়দার আসে।
আর তার বাবাকে দূরে সরায় আর বলে, তুমি আবার মদ খেয়ে এসেছো, মাথা ঠিক আছে তোমার? ওর বাবা বলে, হ খাইছি, আবার খামু, আবার মারমু, তোর কি? হায়দার তার বাবাকে চলে যেতে বলে, তখন তার বাবা বলে, যামু না। রাস্তায় রাস্তায় মাস্তানি করো, মাস্তান হইছো না? তখন হায়দার বলে, মাস্তানি করি না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, এটাকে মনুষ্যত্ব বলে, তোমার মতো মাতলামি করে বেড়াই না। হায়দারের বাবা বলে, এই তোর পোলা আমার মুখে মুখে কথা কয়কে, তুই শিখাইছস না? এই বলে মারতে যায় আর হায়দার তার বাবাকে ফিরায় আর বলে, এই জন্যই তোমাকে আমি বাপ মানি না, তো এর থেকে নিচে নামতে যাইও না, এসব মাতলামি থামাইতে না পারলে বাড়ি থেকে চলে যাও, আমারে আর মারে একটু শান্তিতে থাকতে দাও, দয়া করো। ওর বাবা বলে, টাকা দে, টাকা দে। তখন হায়দার টাকা দেয় আর তার বাবা চলে যায়। হায়দার তার মার কোলে শুয়ে বলতে থাকে, মা তুমি আমার উপর রাগ করে আছো না? তুমি ছাড়া কিন্তু আমার এই দুনিয়ায় আর কেউ নাই, তুমি আমার উপর রাগ করে থাইকো না মা, দেখবা তোমারে আমি একদিন এই জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে যাবো। তার মা বলে, বিয়ার পর স্বামীর ঘর হয় তার নিজের ঘর, এই ঘর ছেড়ে আমি কই যাবো বাজান? হায়দার বলে, এত কিছুর পরেও তুমি এই বাড়িতে থাকতে চাও, তোমার কষ্ট হয় না মা? তার মা বলে, কষ্ট হইব কেন, তোর বাবা তো এমন ছিল না, চাকরিটা যাওয়ার পর থেকে এমন হইল। হায়দার বলে, তার মাতলামির কারণেই তো চাকরিটা গেছি। তার মা বলে, এমন করে বলতে নেই বাবা, তোর বাবা আত্মসম্মানের বয়ে আমাদের বিয়েতে একটা টাকাও যৌতুক নেয়নি, তখনকার যুগে এমন পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার ছিল। তোর বাবার অফিসের ম্যানেজার খালি টাকা মারতো আর সেটা মালিকের কাছে তোর বাবা বলে দিয়েছিল, ম্যানেজারের তো কিছু হইলই না, খালি তোর বাপের চাকরিটা গেল। এই শোকে মানুষটা এমন হইয়া গেছে। এখন লোকে তাকে মাতাল নামে চিনে, এক নামে চিনে সে মাতাল। সে কি সুখে আর মাতাল হইছে আমি তো জানি কেমন ছিল সে। এই মানুষটারে ছাইরা গেলে তো আল্লাহ আমারে মাফ করবো না। হায়দার বলে, তুমি যে কত ভালো মা তুমি নিজেও জানো না, দেখবা একদিন তোমার সব কষ্ট দূর করে দিমু, এত টাকা কামামু যে তোমাকে এতটুকু কষ্টও জানি কেউ না দিতে পারে। তার মা বলে, খোকা জানি তুই একদিন অনেক বড় হবি, তখন আমার কষ্ট দূর কইরা দিবি। তারপর একদিন হায়দার আর তিশা হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। হায়দার বলে, তুই কি একটু হাসতে পারিস না? তিশা তখন বলে, হাসলে কি হবে? হায়দার বলে, তোর শুধু তেরামি কথা তাই না? তারপর হায়দার বলে, ঘোরাফেরার জন্য বন্ধু বান্ধব আছে, ভালোবাসার জন্য মা আর তুই আসস, আর কি চাই? তিশা বলে, এই ভালোবাসার মানুষগুলোর জন্য তুমি কি করছো? হায়দার বলে, এই যে আবার শুরু হয়ে গেছে, এবার তুই বল কি করতে হবে আমার? তখন তিশা বলে, কিছু না, আর বলেই তোমাকে কি হবে? আর বলে, তোমার কি আসলে কিছু মনে নাই? হায়দার বলে, কি মনে থাকবে? আবারও তিশা বলে, তোমার কি আসলে কিছু মনে নাই? হায়দার বলে, না। তিশা বলে, ঠিক আছে তুমি থাকো, আমার ভালো লাগতেছে না, আমি যাই। তখন হায়দার বলে, এই শুন, এইদিকে ঘুরে থাকা ভালো লাগতেও পারে। তখন হায়দার বলে, শুভ জন্মদিন তিশা, দোয়া করি অনেক ভালো থাক, হাসি খুশি থাক, আর হ্যাঁ আমার সাথেই থাক। এটা বলে তিশাকে একটা গিফট দেয় হায়দার। তিশা সেটা নেয় আর খুশি হয়। তিশার বাবা ও তার ভাই নদীর ঘাট দিয়ে যাচ্ছিল। মাঝি তাদের দুজনকে দেখে সালাম দেয় এবং নৌকাতে ডাকে পার করে দেওয়ার জন্য। তারা নৌকাতে উঠে আর মাঝি দূর থেকে হায়দার ও তিশাকে দেখে সেটা চেয়ারম্যান মানে তিশার বাবাকে বলে। তিশার বাবা বলে, ওটা আমার মেয়ে তিশা না, তুই নৌকা চালা। তারপর তারা নৌকা দিয়ে যেতে থাকে। তার কিছুদিন পর হায়দার বাইরে থেকে যখন বাড়িতে আসে তখন দেখে তার বাবার গলায় জুতার মালা আর তার বাবা মাটিতে বসে আছে। সে বলে, বাবা কে মারছে তোমাকে? মা বাবা কিছু বলতেছে না কেন? তার মা কান্না করতে থাকে। পরে তার মা পুরো ঘটনা বলতে থাকে আর কান্না করতে থাকে। তারপর ফ্ল্যাশব্যাক করা হয়। কামাল আর তার পোলাপান হায়দারের বাবাকে ধরে নিয়ে যায় আর সালিশ বৈঠক বসায়। ওর পোলারে পাই নাই, এই দুইটারে তুইলা আনছি। মাতাব্বর বলে, তুমি তো নষ্ট হইছই, তোমার পোলাডারে নষ্ট করছো, তোমার মুখ দেখতেও আমার লজ্জা করে। কামাল বলে, কাকা ওর লগে ভালো করে কথা কওয়ার কি আছে, হালার পুত্রে তো জুতার মালা পরা উচিত। তখন হায়দারের বাবা বলে, কি কইতাছো তোমরা? হইছেটা কি? তোমরা তো আমারে কিছুই বলতাছো না। কামাল বলে, জানোয়ারের বাচ্চা বলে কিছুই জানে না, কাকা ওর বিচারটা আমাকে করতে দেন, দেখেন আমি কি অবস্থা করি। তখন তিশার বাবা কামালকে বলে, এই চুপ কর, ভাই বিচার করতে আসছে, বিচার করুক, তুই চুপ করে থাক। তখন মাতাব্বর হায়দারের বাবাকে বলে, তোমার বলায় শিকদার সাহেবের মেয়েকে ফুসলে ফাসলে কি যে কইরা বেড়াইতেছে তা আমার মুখে আনতেও লজ্জা লাগে। তিশার বাবা বলে, ওর ছেলে আমার ইজ্জত হানি করছে, ওকে আমি গ্রাম ছাড়া করব। মাতাব্বর বলে, না, ওকে 100 গা বেতের বাড়ি দিয়ে ছেড়ে দাও। তখন কামাল তার বাবাকে বলে, আমি অগরে চিনি, পরে যদি আমি জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরাই তাইলে ওর পোলার উচিত শিক্ষা হবে। মাতাব্বর বলে, তাইলে তো আমাকে আর কোনো দরকারই নাই,
তোমরা তো বিচার করেই ফেলছো, আমাকে আর কি দরকার। হায়দারের বাবাকে অনেক মারধর করে এবং কামাল ও তার পোলাপান মিলে তার গলায় জুতার মালা ঝুলিয়ে পুরো গ্রাম শুদ্ধ ঘুরায়, বাজার দিয়ে ঘুরায়। হায়দারের বাবা অনেক লজ্জা পায়। অবশেষে বাসায় এসে উঠানে জুতার মালা পরেই বসে থাকে। এসব শুনে হায়দার অনেক কষ্ট পায়। সেই দিন রাতে কামাল মাতাল হয়ে বাসায় ফিরতেছিল আর রাস্তা আটকে দাঁড়ায় দুটি লোক। আর পেছন ফিরে আসতেই দেখে আরেকজন লোক দাঁড়িয়ে আছে। কই যাবে কামাল, কই যাবে? অন্যদিক ঘুরতেই দেখে আরেকজন দাঁড়িয়ে আছে। সেই লোকটি কামালকে মারধর করতে থাকে এবং গলায় জুতার মালা পরিয়ে দেয় আর মুখের কাপড় ছড়ায়। আর আমরা দেখতে পাই এটা হায়দার। হায়দার বলে, যার গায়ে হাত তুলছস আর জুতার মালা পরাইছস সে আমার বাপ। আর এরপর আমার বাবার গায়ে যে হাত তুলবে তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড থাকবে না। তরে এইবারকার মধ্যে জানে বাঁচতে দিলাম, পরের বার আর ছাড় পাবি না। এটা বলে হায়দার চলে যায়। তারপরের দিন সকালে হায়দার ও তিশা নদীর পাড়ে দেখা করে। তিশা বলে, বিশ্বাস করো আমি কাউকে কিচ্ছু বলি না, আর আমারে কাল ঘরে আটকে রাখছিল। হায়দার বলে, তুই কান্না করিস না, আমি জানি এই হানে তোর করার কিছুই নেই, ভুল আমার ছিল। এই সময় এলাকার বাইরে যাওয়া আমার ঠিক হয় না, এরকম তো এক সময় হবারই কথা ছিল। তিশা বলে, তুমি কষ্ট পাইও না, কামালের বিচার এমনিতেই হয়ে গেছে। কাল রাতে ডাকাত ওকে অনেক মারধর করেছে, পিটিয়েছে। হায়দার বলে, হ্যাঁ শুনছি আমি, তুই এখন বাড়িতে যা, তোর বাবা আসলে আবার কেচাল করবে। তিশা বলে, তুমি নিজের খেয়াল রেখো, মাথা গরম করে আবার কিছু করতে যেও না। তিশা হায়দারের বন্ধুদেরকে বলে, তোমরা ওর খেয়াল রেখো। এটা বলেই তিশা চলে যায়। আবার একদিন রাতে হায়দারের বাবা হায়দারের মার কাছে টাকা চায়, না দেওয়াতে গলায় চেপে ধরে হায়দারের মায়ের। হায়দার সেখানে আসতেই ছেড়ে দেয়। হায়দার বলে, আবার মায়ের গায়ে হাত তুলছ? একটা দিনও তোমার এগুলা না করলে হয় না, খোদার 30টা দিন তোমার অশান্তি করা লাগবেই। নিজের বউয়ের গায়ে কেউ হাত তোলে? কেমন মানুষ তুমি? তার বাবা তখন বলে, তাদের মেয়ের লোকে প্রেম করতে যাস না তুই? ওরা আমগরে 1000 বার কিনতে পারে, 1000 বার বেচতে পারে, তোর কি আছে রে? খালি বড় বড় কথা না। হায়দারের মা বলে, আয় খোকা খেয়ে যা। হায়দার বলে, খিদা নাই মা, তুমি খাইয়া নিও। এই বলে হায়দার সেখান থেকে চলে আসে। তারপর হায়দার ও তার বন্ধু মিলে আলোচনা করতে থাকে। এমন সময় একজন বলে, হায়দার কি হয়েছে, তুই এখনো টেনশন করতাছস? কামাল তো ভয় পাইছে, তোর নামটাও বলে নাই। হায়দার বলে, আজ না বললো কাল তো বলবে, আবার মারবে, তবে আমি সেই সুযোগ দিব না। ওরা আমার গায়ে না, আমার বাবা মার সম্মানে আঘাত করছে। ওরা এটা দেখাইছে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। আর ওরা ততদিন এটা করবে যতদিন এই তফাৎ থাকবে। আজ আমার সাথে করছে, কাল পরশু তোদের সাথে করবে। আর তখন একজন বলে, আমরা ওদের সাথে পারবো না। হায়দার বলে, কিসের ক্ষমতা আর কিসের তফাৎ? তখন এক বন্ধু বলে, টাকা। হায়দার বলে, এই তফাৎ দূর করতে আমাদের দরকার শুধুই টাকা। যত টাকা হইলে ওদের থেকে আমরা উপরে থাকতে পারবো তত টাকা। এক বন্ধু বলে, টাকা কেমনে বানাবো? যা জমি ছিল তা তো লেখা নিচ্ছে চেয়ারম্যানের বাপে, তাও আবার কম টাকায়। একজন বলে, একটা টাকার বক্স পাইলে সেই হইতো। হায়দার বলে, রেডি হ, টাকার বক্স এনে আসছে। তারপর একদিন রাতের সিন দেখানো হয়। হায়দার বলে, এখন থেকে কাল রাত পর্যন্ত সবার ঘোরাফেরা, চায়ের আড্ডা, খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এইটারে গায়েব করতে হবে। এইটাকে বলতে এখানে এটিএম বুথকে বোঝানো হয়েছে। তারপর তার মোটা বন্ধু বলে, তুই কতদিন ধরে এইসব প্ল্যানিং করতেছিস? হায়দার বলে, প্ল্যানিং কতদিন ধরে করতেছিস সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আমাদের হাতে 23 ঘন্টা 58 মিনিট 36 সেকেন্ড সময় আছে বন্ধু। ওর এক বন্ধু বলে, আমরা এটা কেমনে করবো? অনে তো 24 ঘন্টা দারোয়ান থাকে। তখন হায়দার বলে, রাত 11টায় কায়সার তুই থাকবি বড় গাছের নিচে, কিছু হইলেই সাথে সাথে জানাবি। আকবর তুই থাকবি ভূতের 300 মিটার দূরে গাছটার নিচে, আর কিছু হলেই সাথে সাথে আমাদেরকে জানাবি। আর আমি ভূতের পেছন থেকে দেওয়াল কাটা শুরু করব। ভূতের দেওয়াল আনুমানিক 10 ইঞ্চি, আর ভেতরে স্টিল কাটতে আনুমানিক 30 মিনিটের বেশি সময় লাগবে না। সব থেকে বড় কথা হলো আমরা এই একটানা মোট 4টা ভূত এক রাতেই ভাঙবো। একজন বলে, এই যে দারোয়ানটার এটার কি হবে? শালাই তো ওইখানেই থাকে, ওইখান থেকে নড়েও না চড়েও না। তখন হায়দার বলে, সেটার জন্য তোদের ভাইয়ের কাছে সাংস্কৃতিক ব্যবস্থা আছে। তারপর আমরা দেখতে পাই একজন রিক্সা চালক একটি মাইকিং করতে করতে রাস্তা দিয়ে যায় আর ভূতের সামনে দাঁড়ায় আর দারোয়ানকে বলতে থাকে, ভাই খাবেন নাকি? দারোয়ান বলে, আছে নাকি? সে বলে, টাটকা মাল আছে, পুরা টাটকা। দারোয়ান বলে, কোন জায়গার? সে বলে, পাহাড়ি এলাকার। দারোয়ান বলে, চল তাইলে বটতলায়। তারপর দারোয়ান আর রিক্সা চালক বটতলায় যায়। এদিকে এটিএম বুথের আশপাশ সব ছিল ফাঁকা।
হায়দার সবাইকে ফোন দেয় আর জেনে নেয় জোন ক্লিয়ার আছে কিনা। সবাই বলে জোন ক্লিয়ার। তারপর হায়দার শুরু করে তার খেলা, দেওয়াল কাটা শুরু করে। ওর সাথে ওর মোটা বন্ধু আছে। ওদিকে মাইকের শব্দের কারণে দেওয়াল ভাঙার শব্দ বাহিরে কোথায় যায় না। হায়দার দেওয়াল ভেঙে স্টিল কেটে টাকা বের করে বস্তায় রাখতে থাকে। সব টাকা নিয়ে তারা 4 বন্ধু একসাথে ফিরে আসে। তারপর একটি গানে সেখানে দেখানো হয়েছে হায়দার টাকাতে আগুন ধরিয়ে সিগারেট জ্বালাচ্ছে, তারা টাকা উড়াচ্ছে, চিল করছে। সবাই বাইকের শোরুমে যায়, গাড়ির শোরুমে যায়, শপিং করে, আনন্দ করে। এসবের মূলেই হলো টাকা। জগতের মানুষ হইল পিঁপড়া আর মিষ্টি হইল টাকা। তার কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে বারান্দায় বসে তিশা হায়দারকে কল করছে, কিন্তু হায়দারকে কলে পাচ্ছে না। আর তখনই সেখানে তার বড় ভাই আসে আর বলে, আমার বন্ধু শাহিনগঞ্জের এমপির পোলা, আব্বাই ওর লোকে তোর বিয়া ঠিক করছে। তখন তিশা বলে, আমার অনুমতি ছাড়া আমার বিয়া ঠিক করার অধিকার তোমাদের কে দিয়েছে? করবো না আমি এই বিয়ে, যা ইচ্ছা করো। তার ভাই শয়তানের মতো হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আবার এদিকে ভূত ডাকাতি হয়েছে, সেখানে পুলিশ আসে, ইনভেস্টিগেশন করতে থাকে। দারোয়ান বলে, স্যার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সামনে দিয়ে কোনো চোর আসতে পারে না। পুলিশ বলে, চোর কি তোমার সামনে দিয়ে আসবে? যা করার তো পিছন দিয়েই কইরে গেছে গা, তুমি কি ঠেকাতে পারছো? পারলে না তো থানায় নিয়ে জায়গা মতো ডিম দিলে ঠিকই বুঝবা। যাও মিয়া, দূরে গিয়ে দাঁড়াও। তারপর আমরা দেখতে পাই সেখানে পুলিশের বড় কর্মকর্তা আসে। আর সেই জায়গায় কি খবর তাসকিন? তাসকিন বলে, স্যার পিছন দিয়ে টাকা নিয়ে ফুরু। তখন অফিসার বলে, এত বড় ঘটনা, দারোয়ান কি হানিমুনে ছিল? তাসকিন বলে, দারোয়ান এনেই ছিল, হ্যাঁ নাকি কিছুই দেখে নাই, কিছুই জানে না। দারোয়ানকে ডাকা হয় সেখানে। দারোয়ান অফিসারকে সালাম দেয়। সালাম ফিরিয়ে অফিসার বলে, স্যার সাব্বির সাহেব কি কি কিনলেন? দারোয়ান বলে, কি কিনবো স্যার, কিছুই কিনিনি। অফিসার বলে, চারটে এত বড় ভূত ডাকাতি করলেন, জমি জমা কিছুই কিনেন নাই? দারোয়ান বলে, আমি গরিব মানুষ, আমাকে ফাঁসাইয়েন না স্যার। অফিসার বলে, শোনেন আমার কাছে খবর আছে, আপনি আর মার্কেটের 3টা সিকিউরিটি মিলে 4টা ভূত ডাকাতি করেছেন। প্রতিটা বুথে মিনিমাম 70 থেকে 80 লাখ টাকা ছিল। দারোয়ান অফিসারের পায়ে পড়ে বলে, স্যার আমার ভুল হয়েছে, আমাকে ফাঁসাইয়েন না, আপনাকে পুষাইয়া দেব স্যার। অফিসার বলে, এসব কি করেন? এভাবে মাপ চাইলে তো হবে না। দারোয়ান বলে, আমার 3 কাঠা জমি আছে, আমি তা বিক্রি করে 3 লাখ টাকা দেব। অফিসার বলে, 3 লাখ টাকাই হবে না, 5 লাখ টাকা দিতে হবে। দারোয়ান বলে, ঠিক আছে যান। সেখান দিয়ে হায়দার আর তার বন্ধু মোটর সাইকেল দিয়ে আসতেছিল, আবার ফিরে যায়। তারপর তারা 4 বন্ধু মিলে দোকানে চা খাচ্ছিল। মোটা বন্ধু বলে, টাকাগুলা ভাগ করবি না বন্ধু? হায়দার বলে, এত টাকা টাকা করতেছিস কেন, সময় মতো ভাগ পেয়ে যাবি। এদিকে তিশা হায়দারকে কল দেয়, হায়দার কল কেটে দেয়। কায়সার বলে, আচ্ছা টাকাগুলা তুই কই রাখছ? হায়দার বলে, যেখানে রাখছি ঠিকঠাক আছে, সময় মতো নিজেদের ভাগ পাইয়া যাবি, এখন কিভাবে সেফ থাকবি সেটা নিয়ে চিন্তা কর। তিশা আবার হায়দারকে কল দেয়, কিন্তু কলে হায়দারকে পায় না। আবার আমরা দেখতে পাই কায়সার দোকানে বসে চা খাচ্ছিল। তখন শুনতে পাই ভূত ডাকাতি নিয়ে নিউজ হচ্ছে। এটা দেখে সেখান থেকে সে চলে আসে। এদিকে হায়দার আর তার মোটা বন্ধু বসে আছে। সেখানে কায়সার হাঁপাতে হাঁপাতে আসে, মামা সব চ্যানেলে তো শুরু এই খবরটাই দেখাইতেছে, আমার কিন্তু বুক কাঁপতেছে, আমরা যদি ধরা পড়া যাই আমার কিন্তু ভয় লাগতেছে মামা। হায়দার বলে, থামবি তোরা, এত ভয় লাগে আগে বলতে পারস নাই? না আমাদের কেউ দেখছে, না আমাদের নাম কেউ জানে, না তো কোনো ফটো ফুটেজ বা প্রমাণ আছে। ধরা যদি করি না তোদের এই পাকনামির জন্য করবো। কায়সার বলে, আমাদের এই টাকাগুলো ভাগ করবি না? হায়দার বলে, আবার টাকা, সময় আসলে সবাই সবার ভাগ পেয়ে যায়, এখন তোদের হাতে টাকা দিলে তো তোরা নিজেদেরকে সামলাতে পারবি না, শুধু মেজাজটা খারাপ করস তোরা। এমন জায়গায় টাকা রাখছি যেখানে মানুষ তো দূরের কথা, ভূতও খুঁজে পাবো না, এত কিছু তোদের জানতে হবে না, সময় মতো ভাগ পাইয়া গেলেই তো হইছে নাকি? তুই তো সব একলাই বুঝস, বাপে মদ খেয়ে মাতলামি করে পোলাইছে জ্ঞান দিচ্ছি। হায়দার এটা শুনে অনেক রেগে যায় এবং কায়সারকে মারতে যায়। তাদেরকে ফিরায় তাদের 2 বন্ধু মিলে। আর তখনই সেখানে তিশা আসে আর হায়দারকে ডাক দেয়। তখন তারা 2 জন নদীর পাড়ে যায়। হায়দার বলে, কাঁদতেছিস কেন সেটা তো বলবি। তিশা বলে, আমি তোমাকে কতগুলো কল দিছি। হায়দার বলে, এতগুলো ঝামেলার মধ্যে আটকেছিলাম, আমি তোকে একটু পরেই কল দিতাম। তিশা বলে, তুমি থাকো সারা জীবন তোমার ঝামেলা নিয়ে,
আমার আর কিছু বলার নাই, শুধু এইটুকুই বলতে চাই আব্বা আমার বিয়া ঠিক করছে। হায়দার বলে কি কস, তোর কবুল বলার 1 মিনিট আগে হইলেও তোরে তুইলা আনবো, চিন্তা করিস না। পালাবি কবে সেটা বল, পকেটে নোট থাকলে সব দরজা খোলা থাকে। তিশা বলে কাল রাত 10টায় ওয়েট করবো নদীর ঘাটে, কালকে অন্তত ফোনটা ধরো, যদি ফোন না ধরো দেখো আমি কি করি। তখন তিশা চলে যায় সেখান থেকে, হায়দার দাঁড়িয়ে থাকে একাই। এদিকে উপর মহল থেকে শায়েদ মানে পুলিশের বড় অফিসার কল করে বলে এই কেসটা তোমাকে আর দেখতে হবে না, এটা হ্যান্ডেল করবে এসআই হান্নান। এখানেই এই কেসটা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। শায়েক মানে অফিসার বলে দেশটা এভাবেই শেষ হয়ে যাচ্ছে, আর তার সাথে থাকা পুলিশ অফিসারকে বলে চলো যাই। একদিন হায়দার যেখানে টাকা রেখেছে সেই গোপন জায়গায় যেতে থাকে, আর তাকে ফলো করে তার 3 বন্ধু। তার 3 বন্ধু তাকে ফলো করতে করতে সেখানে যায় যেখানে হায়দার যায়। অবশেষে হায়দার যেতে যেতে সেই গোপন জায়গায় যায় যেখানে সে টাকা রেখেছে। তার পেছন পেছন তার 3 বন্ধু তাকে ফলো করতে করতে সেই গোপন জায়গা মানে যেখানে টাকা রেখেছে সেখানে হায়দারের পেছনে পেছনে যায়। হায়দার টাকার কাছে গিয়ে টাকাগুলো হাত দিয়ে দেখতে থাকে, আর পিছনে ফিরে দেখে তার 3 বন্ধু সেখানে এসে পড়েছে। তখন হায়দার বলে যাক ভালোই হয়েছে, এমনিতেও আমি তোদেরকে ডেকে এনে তোদের ভাগ বুঝিয়ে দিতাম। পিছন থেকে কায়সার হায়দারের মাথায় আঘাত করে, হায়দার মাটিতে পড়ে যায়। তখন কায়সার বলে এরে এখনই মাইরা ফেলতে হবে। তখন আরেকজন বলে আমগরে বিপদে ফেলাইয়া টাকা লইয়া ভাগবে, আমরা সহজে ছাইরা দিমু। কায়সার আবার হায়দারকে মারতে যাবে, এমন সময় মোটা বন্ধু তাকে ফিরিয়ে বলে মামা এক লগেই তো থাকছি, ওরে মারা যাবে না, লাগলে ওরে শিকল দিয়ে বাইন্দা রাখ, তা ওরে মারিস না, এদিকে তো তেমন কেউ আসে না, এমনিতেই মইরা যাবি। তারপর কায়সার শিকল দিয়ে হায়দারকে বেঁধে ফেলে এবং তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর রাতে হায়দারের কল আসে, তিশা কল করে। আজকে তাদের পালিয়ে যাওয়ার দিন ছিল। অনেক চেষ্টা করে হায়দার ফোনটা হাতের নাগালে আনতে পারে না, কলও ধরতে পারে না। পরদিন সকালে তাদের 3 বন্ধুকে দেখতে পায়। মোটা বন্ধু বলে হায়দারকে কিছু খাইতে দেওয়া উচিত। তারপর হায়দারের মা বাবা রাস্তা দিয়ে কাটতে তাদের কাছে এসে হায়দারের বাবা জিজ্ঞাসা বাজান আমার হায়দারকে দেখছো তোমরা? ওরা না করে, ও বাড়ির থেকে বের হইছে আর যায় না, তুমি ওরে বইলো যে আমি সবকিছু ছাইরা দিছি, ভালো হইয়া গেছি, ও জানি বাড়িতে ফিরে আসে বাজান, আর কান্না শুরু করে দেয়। এদিকে হায়দার শিকল খোলার জন্য চেষ্টা করতে থাকে। হায়দারের বাবা এলাকার লোকজনদের কাছে হায়দারের কথা জিজ্ঞাসা থাকে, কিন্তু কেউ কোনো ধরনের খবর দিতে পারে না। এদিকে হায়দার বহু চেষ্টা করতে থাকে কেমনে শিকল ছিঁড়ে ফেলা যায়, তবে কোনো লাভই হয় না। হায়দার দিনরাত শিকলে আঘাত করতে থাকে খোলার জন্য। তার এই কর্মকাণ্ড দেখে কায়সার হাসে আর বলে কি রে খাবি না? এতে 4টা রুটি আর পানি রাইখা গেলাম, এই সপ্তাহে আর কিছু পাবি না, আবার পরের সপ্তাহে পাবি, বুঝছস? খাইয়া লইস। হায়দার শুধু পাথর দিয়ে শিকলে আঘাত করতে থাকে, কোনো কথাই বলে না। সবাই চলে আসে ওখান থেকে। বাহিরে আকাশে মেঘ ও বিদ্যুৎ চমকাচ্ছে। তিশা বারান্দায় বসে আছে, তার কাছে হায়দারের বন্ধুরা মিথ্যা কথা বলেছে যে তোমার হায়দার শহরে যাইয়া বিয়া কইরা ফেলাইছে, তুমি অযথা ওরে নিয়ে ভাইব না। এগুলা ভাবতে থাকে বারান্দায় বসে তিশা। হঠাৎ তার ভাই সেখানে আসে আর বলতে থাকে হায়দারের জন্য কেন নিজের ক্ষতি করতা সসবো, যে কিনা তোরে রাইখা পালাইছে। আমার আর আব্বার উপর একটু দয়া কর, আমরা তোর খারাপ চাই না বোন, বিয়াটা কইরা ফেলা। ভাই হিসাবে তোর কষ্ট দেখতে আর আমার ভালো লাগতেছে না, আমি ভাই হিসাবে তোর খারাপ চাইতেছি না, চিন্তা করে দেখিস বিয়াটা কইরা ফেলা। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তিশা কোনো কথাই বলে না। এদিকে হায়দার তো সারাক্ষণ শিকল ছিঁড়তেই ব্যস্ত। তিশা সারাক্ষণ হায়দারের কথা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। হায়দার তো একই কাজ করতে থাকে, শিকল ছেঁড়ার। তারপর আমরা দেখতে পাই তিশা বউ সাজতেছে আর হায়দারের কথা ভাবতে থাকে। কায়সার আবার সেখানে আসে যেখানে হায়দারকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তখন কায়সার বলতে থাকে তোর কপাল তো অনেক ভালো রে, আজকে বিরিয়ানি আনছি, তাও আবার তোর তিশার বিয়ের বিরিয়ানি। এটা বলে আর ওরা হাসতে থাকে। হায়দার কষ্ট পায়। কায়সার বলে জানোস তিশা আমাকে প্রতিদিন জিগাইতো হায়দারের খবর জানো, শালি বেচারি। পেছন থেকে হায়দার বলে জবান সামলাইয়া কথা বল হারামখোর। ওরা তো অবাক হয়ে যায়। তারপর হায়দারকে মারতে যায় একজন, তাকে হায়দার মারে এবং তারপর কায়সার আসে। হায়দার কায়সারকে পাথর দিয়ে মারে মুখের উপর এবং মুখ থেতলিয়ে দেয়, তবে মোটা বন্ধুকে সে কিছুই বলে না। হায়দার টাকার বস্তা নিয়ে ওখান থেকে চলে আসতে থাকে। অনেকদিন পর হায়দার দিনের আলো দেখতে পায়, আর যেতে যেতে এক সময় সে নদীর ধারে আসে আর সেখানে তিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন হায়দার তিশাকে বলে
তিশা চলো আমরা পালাইয়া যাই, আজকে আর কেউ আটকাতে পারবে না। তিশা বলে আসতে অনেক দেরি কইরা ফেলাইছো হায়দার। হায়দার বলে দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি, আর কোনো সমস্যা হবে না। তোর বাবাকে ডাক না, তোর বাবার চাইতে অনেক টাকা আছে আমার কাছে। দেখ না, এই দেখ অনেক টাকা আমার কাছে। আরো লাগবে? আরো আছে। কত টাকা লাগবে বল না, কত টাকা লাগবে? তোর মার বাবার সবার কষ্ট দূর করে দিব আমি। তিশা তখন বলে মানুষ কয় টাকাই নাকি সব থেকে বড় শক্তি, সব তারই ক্ষমতা। যখন আমার বাপের ছিল তখন সে দেখাইছে, যখন তোমার বন্ধুদের কাছে ছিল তখন তারা দেখাইছে, আর এখন তুমি দেখাইতেছো। মাঝখান থেকে তোমার বাবা মা আর আমার কথাটা একবারও চিন্তা করলে না? তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি। আমি তোমার তো হইতে পারি নাই, কিন্তু আমি অন্য কারো হই নাই হায়দার। হায়দার এতক্ষণ কল্পনাতে তিশার সাথে কথা বলতেছিল। তিশা তো মারা গেছে। ভালোবাসার মানুষের না হওয়ার যন্ত্রণা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে না ফেরার দুনিয়াতে। ভালোবাসার মায়া এক অদ্ভুত মায়া। সত্যিকারের ভালোবাসা কাউকে কখনো ঠকায় না, ভালোবাসার মায়া কাউকে কখনো ঠকাতে পারে না। তখন হায়দার নদীর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই। টাকার জন্য রক্ত ঝরে, ঘরেই শত্রু আপন ভাই। আপন বলতে আপন মানুষ, সত্য বলতে কেহই নাই। এই দুনিয়ার ইন্দ্রজাল আর ইন্দ্রজালেই ডুবে যায়। আর এই ডায়লগটির মাধ্যমে এই নাটকটি এখানে সমাপ্ত হয়ে যায়। সো গাইস, এক্সপ্লেনটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সকলের সুস্থ কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে।